জানা স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে পরবর্তী মুঘল পিরিয়ডের উপর যে ভিডিও যাচ্ছে তার আজ দ্বিতীয় পর্ব। আজকে যে টপিকটা আলোচনা করব তিনি হলেন দ্বিতীয় আকবর শাহ। কারণ দ্বিতীয় আকবর শাহ থেকে ৮-১০খানা কোশ্চেন আমাদের বেশ ভাবিয়ে দিয়েছে। রামমোহন রায়কে রাজোপাধি দেয়নি, রাজা রামমোহন রায়কে রাষ্ট্রদূত হিসেবে কে নিয়োগ করেছিলেন? কি চমৎকার প্রশ্ন। মারাঠা সাম্রাজ্যের পতন ঘটছে কার আমলে? দিল্লির মুঘল সম্রাট পদটি বাতিল করছিলেন কে? মমতাজ কার স্ত্রীর নাম? শাহজাহানের স্ত্রী? না, অপশন শাহজাহান ছিল না। নানান কর্মকাণ্ডগুলো নিয়ে আলোচনা করবো আজকে। রামমোহন রায়কে রাজোপাধি নিচের কোন প্রাঙ্গণ থেকে বা কোন স্থান থেকে দেওয়া হয়েছিল? 4টে স্থানের নাম দেওয়া হয়েছে। কি আউটস্ট্যান্ডিং কোশ্চেনগুলো সবই আজকে আলোচনা করবে তোমাদের জানা স্যার। আর জানা স্যার ইউটিউব চ্যানেলে ভিডিও কেমন লাগছে একটা লাইক একটা কমেন্টের মধ্যে জানাবে, যদি ভালো লাগে একটু শেয়ার করবে। তো আজকে শুরু করছি পরবর্তী মুঘল যুগের ওপর সেই বিখ্যাত মুঘল শাসক 18তম মুঘল সম্রাট দ্বিতীয় আকবর শাহ। দেখে নিয়ে যাক। একেবারে আমরা মূল প্রাঙ্গণে ফিরে গেলাম। দ্বিতীয় আকবর শাহ 1806 থেকে 37 এই সময়কালে তিনি মুঘল সম্রাট ছিলেন। 1806 থেকে 1837। তাহলে আমরা বলতেই পারি যে 1829 সালে যখন সতীদাহ প্রথা রদ হচ্ছে তখন কে ছিলেন মুঘল সম্রাট? অস্বীকার করতে পারবো না। 1818 সালে যখন পতন ঘটছে মারাঠা সাম্রাজ্যের, তখন দিল্লির মুঘল বাদশাহ কে ছিলেন? দুটি প্রশ্ন পেয়েছি, আশা করি আর কোনোদিন ভুল হবে না। ইতিহাসকে বিজ্ঞানসম্মত সাবজেক্ট বলা হয়, বিউরির ভাষায় একদম সাইন্টিফিক ওয়েতে পড়িয়ে দেওয়া হচ্ছে। 1806 থেকে 37 ছিলেন সতীদাহ প্রথা এবং মারাঠা সাম্রাজ্যের পতন বলে দিলাম। এই যে রামমোহনকে ইংল্যান্ডে রাষ্ট্রদূত হিসাবে কে প্রেরণ করেছিলেন? আর বলতে হচ্ছে না, দ্বিতীয় আকবর শাহ। 1830 সালে তিনি তাকে উপাধি দিয়ে প্রেরণ করেছিল, আমরা সবাই জানি। রাজোপাধি কোন মুঘল সম্রাট থেকে দিয়েছিল জানি। কোথা থেকে দেওয়া হয়েছিল? সেন্ট জেমস আদালত। আরেকবার বলবো, সেন্ট, এটা দন্তেন হবে, সেন্ট জেমস আদালত তাকে মুঘল দূত হিসাবে রাজোপাধি দেওয়া হয়েছিল। সেন্ট জেমস আদালতে রামমোহন রায়কে রাজোপাধি দিয়ে ইংল্যান্ডে পাঠানো হয়েছিল। এবং জানি আমরা ইংল্যান্ডে ছিলেন এবং 1800 আমরা জানি যে 33 সালের 27 সেপ্টেম্বর যে দিনটা ওয়ার্ল্ড ট্যুরিজম ডে, বিশ্ব পর্যটন দিবস পালিত হয়, সেদিনে তিনি মারা যান। তো ইংল্যান্ডে পাঠানো হয়েছিল ভাতা বৃদ্ধির জন্য। রামমোহনের ভাতা আটকে দেওয়া হয়েছিল, তিনি ইংল্যান্ডের জুরি আইনের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন বলে। রামমোহন রায় মুঘল শাসকদের পক্ষে এই নিয়ে একটা চিঠিও করেছিলেন, কিন্তু কোনো কুড়ি গ্রাহ্যই করেনি। রামমোহন ইংল্যান্ডে পৌঁছে গিয়ে মুঘল শাসকদের পক্ষে একটা চিঠিও করেছিলেন। আমরা জানি যে মুঘল দরবারে মুঘল শাসকদের আধিপত্য, তাদের নামে যে মুদ্রা, দিল্লির শাসক রূপে যে মুঘলদের একটা আধিপত্য, সবই কিন্তু খর্ব করার প্রচেষ্টা শুরু হয়ে যায়। রামমোহন কিন্তু রায় ইংল্যান্ডে পৌঁছে গিয়ে রাষ্ট্রদূত হিসাবে গিয়ে রাজা উপাধি প্রাপ্ত হয়ে সেন্ট জেমস আদালত থেকে উপাধি পেয়ে যান এবং সুপরিচিত একটা যুক্তিসঙ্গত স্মৃতিস্তম্ভ বা জমা চিঠি করেছিলেন, কিন্তু কোনো কাজ হয়নি, মনে রাখবেন। এবং এই দ্বিতীয় আকবর শাহ মুঘল ইতিহাস শুধু নয়, ভারত ইতিহাসে খুব জনপ্রিয় নাম, কারণ হিন্দু মুসলমান ঐক্যের জন্য বঙ্গভঙ্গের সময় রবীন্দ্রনাথ রাখি বন্ধন করেছিল। হলুদ সুতো রাখি পরিয়ে রবীন্দ্রনাথ জোড়াসাঁকো থেকে নাখোদা মসজিদ একটি পদযাত্রা বের করে হিন্দু মুসলমানের মধ্যে ইউনিটি তৈরি করেছিলেন, ঐক্য তৈরি করেছিলেন। আর দ্বিতীয় আকবর শাহ ঠিক তাই হিন্দু মুসলমান ঐক্যের জন্য তিনি ফুল ওয়ালন কি সাইর একটি অনুষ্ঠান চালু করেছিলেন, এবং যেটা কিন্তু এখনো দিল্লি, উত্তরপ্রদেশ, বিহারে কিছু অঞ্চল দেখতে পাই আমরা এই অনুষ্ঠানটা। ভারতবর্ষে মারাঠা সাম্রাজ্যের পতন হয় কার আমলে? আমি বলে এসেছি 1818 সালে। এবং দ্বিতীয় পুত্র ছিলেন কার? না, এই যে মারাঠা সাম্রাজ্যের পতন হচ্ছে কার? তারাও দ্বিতীয় আকবর শাহের আমলে। আর এই দ্বিতীয় আকবর শাহ দ্বিতীয় পুত্রের নাম পরবর্তী দিন ভিডিও দেবো, দ্বিতীয় বাহাদুর শাহ জাফরটা বলে নেবে, ভালো লাগবে। দ্বিতীয় বাহাদুর শাহ জাফর দ্বিতীয় আকবর শাহের সেকেন্ড সন বা দ্বিতীয় পুত্র। এবার তার একটু পরিচয় দেব। 1760 জন্ম, বন্দিবাসের যুদ্ধ যে বছর হচ্ছে, কার জন্ম? দ্বিতীয় আকবর শাহের জন্ম। 22 এপ্রিল ডেট বলেছি, একদম বৈশাখ মাসে মুকুন্দপুরে জন্ম হয়েছিল। 77 ইয়ার্স বয়সে তিনি মারা যান 1837, 28 সেপ্টেম্বর। দেখো, যাকে রাজোপাধি দিচ্ছেন তিনি মারা যাচ্ছেন 27 সেপ্টেম্বর সাল 1833 সালে, আর যিনি দিয়েছিলেন তিনি মারা যাচ্ছে পরের দিন, অর্থাৎ ডেটটার দিক থেকে, সালের দিক থেকে কিন্তু নয়। 27 সেপ্টেম্বর রামমোহনের মৃত্যু, 28 সেপ্টেম্বর দ্বিতীয় আকবর শাহের মৃত্যু। কোথায় মারা যান? দিল্লিতে। তার সমাধিস্থ কোথায় করা হয়েছে? মেহেরুল্লিতে। আমরা জানি দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে এই মেহেরুল্লি লৌহস্তম্ভ এখনো রয়েছে, যে লৌহস্তম্ভতে এখনো কোনো মরিচা পড়েনি, মনে রাখবে। আর কোথায় থেকে সমাধিস্থ করা হয়েছে? মেহেরুল্লিতে। কার পাশে? না, সুফি সাধক কুতুবউদ্দিন বখতিয়ার কাকির যে দরগা আছে তার পাশে সমাধিস্থ করা হয়েছে মুঘল সম্রাট দ্বিতীয় আকবর শাহকে। তার স্ত্রী এই পরীক্ষায় দিয়েছে। মমতাজ কার স্ত্রীর নাম?
দ্বিতীয় শাহ আলম, দ্বিতীয় আকবর শাহ, দ্বিতীয় বাহাদুর শাহ, প্রথম বাহাদুর শাহ। আউটস্ট্যান্ডিং। এর মমতাজ স্ত্রীর নাম শাহজাহান পড়ে চলে গেলেন। আপনাকে মনে রাখবেন, পৃথিবীটা গোল, যেখানে কারো শেষ বলে মনে হয় অন্যের সেখানে শুরু হতে পারে। কোশ্চিন ঘুরিয়ে দিতে পারে, অনেক কনসেপচুয়াল ডিপলি হতে পারে। এর জন্য একমাত্র জানাসারের ক্লাসগুলো মন দিয়ে শুনবেন। মমতাজ কার স্ত্রীর নাম? দ্বিতীয় আকবর শাহ। তার প্রথম স্ত্রী, তারপরে আনোয়ার মহল, লালবাই এবং সিলাউন্নেসা এবং গুমানি খানম, এই 5 জন স্বীকৃত স্ত্রী ছিল দ্বিতীয় আকবর শাহ। তার পিতার নাম কি ছিল না দ্বিতীয় শাহ আলম, পরিষ্কার লিখে দিয়েছি। মাতা কে ছিলেন? কুদসিয়া বেগম। কুদসিয়া বেগম দেখে দিয়েছি। তার পুরো নামটা একটু বড় নাম, একটু মুখস্থ করে নিও তোমরা। জাল সুলতান একদম পুরোটা যাচ্ছে, দেখে নেবে। দিয়ে মুগলিয়া শাহনশাহী বাহুর ভার, এই পুরোটা হচ্ছে পুরো নাম, দেখে নেবে। তিনি কত মুঘল সম্রাট পরীক্ষা দিয়েছিল? রামমোহনকে যে রাজোপাধি দিয়েছিলেন তিনি কততম মুঘল সম্রাট? 18তম। আর দ্বিতীয় শাহ আকবর আমরা বলেছি 33 সালে বেন্টিং সতীদাহ প্রথা রদ করেছে 29 সালে, এবং 1833-তে তৃতীয় যে চার্টার অ্যাক্ট জারি হয়, সেই চার্টার অ্যাক্টের অধীনে যে মুঘল সম্রাটের অধীনে দিল্লির যে মুঘল সম্রাট ছিল তার অধীনে কোম্পানিকে চলতে হচ্ছে, নামটা বাতিল করে দেন তৃতীয় চার্টার অ্যাক্টের বলে, এবং তাদের নামে যে মুদ্রা সব বন্ধ করে দিয়েছিলেন। এবং কোম্পানি কি করলেন? তাদের কোম্পানির যে কয়েনগুলি ছিল সেখানে পার্সিয়ান যে লাইনগুলি সব বাতিল করলেন। দিল্লির রাজা শব্দটাকে পুরোপুরি বাতিল করে দিলেন কে? লর্ড উইলিয়াম বেন্টিং, ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিনিধি, ভারতের প্রথম গভর্নর জয়ের। তিনি মুঘল সাম্রাজ্যের একমাত্র লেফটেন্যান্ট হিসাবে যে কাজ চলতো সেটাকে বন্ধ করে দিলেন। অতএব 1803 থেকে 33 যে কাজটা চলতো লর্ড ওয়েলেসলির আমল থেকে বেন্টিং পর্যন্ত, 33 সালে তৃতীয় চার্টার অ্যাক্ট বা তৃতীয় সনদ আইন বলে পুরোপুরি সব বদল বাতিল করো। কোনো মুঘলদের আমলে দিল্লির রাজাপদ থাকবে না, মুঘল সম্রাটের অধীনে কোম্পানি চলবে না। তাদের নামে যে কয়েন বা মুদ্রা বাতিল করলেন, কয়েনগুলিতে যে পার্সিয়ান লাইন সব মুছে ফেলা হলো, সমস্ত ধরিসাৎ করলেন বেন্টিং। এখান থেকে কিন্তু অনেক কোশ্চেন, আপনি টাফ সিলেকশন রেলে প্রশ্ন ঘাটুন, কমন পেয়ে যাবেন। কি আউটস্ট্যান্ডিং কোশ্চেনগুলো। এবং কোম্পানির যে ইংরেজির পাঠ্য যে পারস্যের পাঠ্য বইগুলো ছিল সেখানেও সম্রাটদের, মুঘল সম্রাটদের নাম বাতিল করলেন। ব্রিটিশরা কি করলেন জানো? এই নবাব পদ যখন বাতিল হলো, এই নবাব পদ কাকে দিবে উৎসাহ করলেন? ঔরঙ্গাবাদের নবাবকে, হায়দ্রাবাদের নিজামকে বলল আপনাদের পদমর্যাদা প্রভাবকে বৃদ্ধি করুন, আমরা আপনাদের রাজকীয় পদবি দেবো। কাদেরকে বলছেন? ঔরঙ্গাবাদের নবাবকে বলছেন, হায়দ্রাবাদ নিজামকে। কেউ কিন্তু গ্রহণ করেনি, রাজকীয় পদবীর লোভে কেউ পা দেয়নি। কিন্তু নিজামারি গ্রহণ না করলেও অযোধ্যার নবাব গ্রহণ করেছিলেন রাজকীয় উপাধি, মনে রাখবে। তাহলে ঔরঙ্গাবাদের নবাবকে, হায়দ্রাবাদের নিজামকে সম্রাটের পদমর্যাদা প্রভাবকে আরো কমিয়ে দেওয়ার জন্য তোমরা রাজকীয় উপাধি গ্রহণ করো, মুঘলদের আর দেব না। কিন্তু কেউ গ্রহণ করেনি। অযোধ্যার নবাব ব্যতিক্রম হিসেবে কিন্তু গ্রহণ করেছিলেন। আর ইংরেজ কোম্পানি মুঘল সম্রাটদের আধিপত্য খর্ব করার জন্য 2টো শাসকের উপাধি দিয়েছিল। রাজস্থানের টঙ্ক রাজ্য তাদের নবাবদের, আর মধ্যপ্রদেশের জাওয়ার। এই টঙ্ক এবং জাওয়ার আইস পরীক্ষার প্রিলিমিনারি কোশ্চেনগুলো একটু খেয়াল করুন না, একদম তুলেছে যে টঙ্ক রাজ্য কোথায় গড়ে উঠেছিল? রাজস্থান। আর এই টঙ্ক রাজ্যের ফাউন্ডেশন ছিলেন নবাব মোহাম্মদ আমির খান। নবাব মোহাম্মদ আমির খান। মধ্যপ্রদেশে কে ছিল? জাওয়ার। এই জাওয়ার এবং রাজস্থানের টঙ্ক, এই রাজ্য নবাবদের তিনি উপাধি দিয়েছিলেন কে? না দ্বিতীয় আকবর শাহ। আর দ্বিতীয় আকবর শাহ বাংলা নামটা পরীক্ষায় দিয়েছিল যে মির্জা আকবরকে আমরা কি নামে চিনি, কনসেপ্ট ক্রিয়া করে গেলাম। এবং তার দ্বিতীয় শাহ আলম যখন নির্বাসনে ছিলেন তার বাবা, তখন 1721 সাল থেকে তাদের ঘরের মধ্যে একটা অভ্যন্তরীণ দ্বন্দ্ব বেঁধে যায়। এবং মির্জা আকবর আমরা জানি বড় ভাইয়ের সঙ্গে দ্বন্দ্ব, পরবর্তীকালে তিনি মারা গেলে তিনি ওয়ালি আদ বাহাদুর নিয়ে দ্বিতীয় আকবর শাহকে ক্রাউন উপাধি বা ক্রাউন প্রিন্স উপাধি দিয়েছিল। যাক, 1782 সালের পর থেকে অখণ্ডভাবে দ্বিতীয় আকবর শাহ দায়িত্ব নেন। 1799 সাল পর্যন্ত তিনি কিন্তু পুরোপুরি দিল্লির ভাইসরয় হিসেবে কাজ করেছিলেন। এবং ওদের বংশের নপুংসক গোলাম কাদির যখন মারা গেলেন বা তখন দিল্লিতে দখল করলেন মির্জা আকবর বা দ্বিতীয় আকবর শাহ। এবং সেই রাজকুমার কন্যাদের এই গোলাম কাদির কিন্তু অপমান করেছিল বা কি করলেন, নাচতে বাধ্য করেছিলেন। এতে মির্জা আকবর বা দ্বিতীয় আকবর শাহ যাকে জানি অপমান বোধ করেন। তারপরে এই খরধন্দ্রের পরে দিল্লির সম্রাট হচ্ছেন 1806 সালে। এটা ভালো করে মনে রাখবে। এবং এর পরবর্তীকালে আমরা জানি দ্বিতীয় আকবর শাহ পরবর্তীকালে কিন্তু দ্বিতীয় বাহাদুর শাহ দিল্লির মুঘল সম্রাট হয়েছিলেন, 19তম। সেটা পরের দিন ভালো করে পড়াবো নেক্সট ভিডিওতে। ভালো করে তোমরা দেখবে, প্রচুর প্রশ্ন এখান থেকে কমন পাবে। আর এইরূপ যারা থিওরিগুলো পরবর্তী মুঘল যুগের উপর ডিটেলসে করে দিয়েছে, নেট সেটের বইটা বা ISBCS বইটা যারা যে পরীক্ষা দেবে কিনে নেবে। তোমাদের জানা স্যার কিন্তু কলেজ স্ট্রিটে ক্লাস শনিবার রোববার নিচ্ছে অফলাইন,
অনলাইনে ক্লাস চলছে। বইটা নিউ এডিশনটা বেরিয়ে গেছে, একদম অথেন্টিক একটা বই, মাদ্রাসা স্কুল পিএসসি প্রশ্ন দিয়ে। যারা বিহারের পরীক্ষা দিবে সেই বিহার পরীক্ষার্থীরাও কিন্তু এই বইটা কিনে একটু রপ্ত করতে পারো। বিহারের যত পরীক্ষা হয়েছে সব প্রশ্ন কিন্তু এই বই থেকে এসেছে, একটু ফলো করতে পারেন আপনারা। যারা WBCS দেবে এই বইটা কিনবেন টেক্সট বই হিসাবে, যে তথ্যগুলো বলছি সব ডিটেলসে পেয়ে যাবেন। আর এইটাও কিন্তু যারা নেট সেটের প্র্যাকটিসের প্রিভিয়াস ইয়ার করছেন, 22,000 MCQ আছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সহ, নেট সেটের বাংলা ভার্সন বই দেখতে পারেন, হিস্ট্রি অপশনাল এই বইটা। ভিডিওটা কেমন লাগলো প্রত্যেকে জানিও, ভালো লাগলে লাইক একটা কমেন্ট করো, পুরো ভিডিওটা মন দিয়ে শুনবে, দেখবে এখান থেকে 10খানা প্রশ্ন যে কোনো পরীক্ষা আপনি কমন পেতে পারেন। আজকে এই পর্যন্ত, বাই।